আচ্ছা, এখন এখন পি বাই কিউ আকার যেটা সেটা এখন না যাই, এখন আমরা টপিকগুলো রান করি। আমি এটা দেখিয়ে দিব পি বাই কিউ আকার কিভাবে নেয়, সেটা দেখিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এখন মানে আমরা এই টপিকটাতে এখন না যাই, মানে এটা মানে যেটা শুরু হয়েছে আলোচনাটা ধারাবাহিকভাবে করি, তখন আমরা পি বাই কিউ আকারে যেটা মানে পৌনঃপুনিক গুলাকে কিভাবে ভাঙানো যায় সেটা আমাদের ম্যাথই আছে ওগুলা, যদিও ওগুলো পরীক্ষায় খুব একটা আসে না, আমি এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু তারপরে আপনারা চাইলে এটা অবশ্যই দিব। ঠিক আছে, এখানে একটা রুলস আছে। না, 45 রিটেন ম্যাথে এই পুনঃপুনির একটা সরল আসছিল। আচ্ছা ঠিক আছে, 45 শোনেন শোনেন, আমি বলি, এখানে রিটেন প্লাস প্রিলি কোনোটাই বাদ যাবে না, বুঝছেন? এখানে আপনার যে মানে একদম লেটেস্ট যে ম্যাথগুলো আসছে ওগুলোও আমরা সলভ করার চেষ্টা করব। তো সো আমাদের প্রবলেম নেই, আমরা আগেই মানে পুনঃপুনিকে যেটা সেটা সেটা অবশ্যই রুলস একটা আছে আমার এখন মনে পড়ছে, তো ওইটা দিয়ে আমরা এটা মানে করে ফেলবো। তো দেখেন যে এইটা এইটা গেল আপনার মূল সংখ্যা এবং অমূল সংখ্যাটা, তো বললাম যে যে সকল সংখ্যাগুলোকে আপনার পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় ওগুলো অবশ্যই একটা মূল সংখ্যা, এবং এগুলাকে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করার যে রুলসটা, এটা কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে ভুলে গেছিলাম যে এটা আছে, আমি এটা দেখলাম যে ওইটা আমরা সামনে 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 আমরা এটাকে প্রকাশ করব। ঠিক আছে, এখন দেখেন, তার মানে আমরা দেখলাম যে দশমিক যেই ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা তিনটা ভাগে পাইলাম, একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে অসীম, আরেকটা হচ্ছে অসীম কিন্তু এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। তো যেটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় এটাকে বলা হয় যে অসীম অনাবৃত আবৃত দশমিক ভগ্নাংশ, আর যেটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না এটাকে বলা হয় অসীম অনাবৃত আহ, মানে কি দশমিক ভগ্নাংশ। এখন এই যে অসীম অনাবৃত যেটা, এটা হচ্ছে অমূলদ, এটা হচ্ছে অমূলদ। আর এটা হচ্ছে মূলদ, যেটাকে আপনার দশমিক পৌনঃপুনিক যেটা অসীম কিন্তু আপনার পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারবেন, এটা হচ্ছে মূলদ। তো যাই হোক, আমরা এরপরে গুলাতে চলে যাই। তো এরপরে আমরা ধনাত্মক ঋণাত্মক এগুলো বললাম। হ্যাঁ, এখন এই হচ্ছে আমাদের মোটামুটি বাস্তব সংখ্যার যে ডেফিনেশন এবং বাস্তব সংখ্যার সেই প্রকারভেদটা। তো এরপরে এখন আমরা দেখব যে মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে। ঠিক আছে, তো আমরা এই যে এখানকার যে সংখ্যা রেখাটা প্রকাশ করলাম, এই যে কিছুক্ষণ আগে আমরা যে একটা সংখ্যা রেখা নিলাম, এই যে জিরো থেকে শুরু করে 1 2 3 4 5 এগুলা সামথিং। তো এখানে এই যে যেই ধনাত্মক সংখ্যাগুলোকে, এখানে যদি আপনাকে ন্যাচারাল নাম্বার বলে, এই যে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হবে, ন্যাচারাল নাম্বার যেটা সেটা 1 থেকে শুরু হবে। যদি বলে তার মানে 1 2 3 4 5 এগুলো তো সব সেটেজ থাকতে লাগে। আর জেড দ্বারা বলা হয় পূর্ণ সংখ্যা, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এগুলো যে আমরা যখন সেট করব তখন ওখানে লাগবে অঙ্কগুলো। তাহলে দেখেন এই ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হবে, আর জেড মানে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা শুরু হবে আপনার মানে পজিটিভ নেগেটিভ এবং জিরো সবগুলো সহকারে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই যে যে ন্যাচারাল নাম্বারগুলা, এই ন্যাচারাল নাম্বারগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়? মৌলিক, আর একটা হচ্ছে যৌগিক। তাহলে বা তো এই যে মৌলিক সংখ্যা যেগুলা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে কোনো একটা সংখ্যা, ধরেন ধরেন 3 5 7 19 23, এই যে এই সংখ্যাগুলা, এই সংখ্যাগুলাকে শুধুমাত্র এক এবং এই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 19কে আপনি এক এবং 19 দ্বারা ভাগ করতে পারবেন, 27কে এক এবং 19 দ্বারা মানে 27 দ্বারা ভাগ করতে, সরি 23কে এক এবং 23 দ্বারা ভাগ করতে পারবেন। তার মানে যে সকল সংখ্যাগুলাকে আপনি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না, এগুলাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর এগুলা ছাড়া যা আছে সবগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে একটা কি? এককে বলা হয় সহমৌলিক সংখ্যা। এটা নিয়ে একটা টপিক আছে, এটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তাহলে এককে বলা হয় সহমৌলিক সংখ্যা। আর পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। আর যত মৌলিক সংখ্যা আছে সবগুলাই বিজোড়। তাহলে তাহলে একটা মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। আর যত মৌলিক সংখ্যা আছে সবগুলাই বিজোড়। এক কখনো মৌলিক সংখ্যা নয়, এক হচ্ছে সহমৌলিক। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার মোটামুটি সাধারণ কথাবার্তা। তো আর এই সংখ্যাগুলোকে আবার স্বাভাবিক সংখ্যাকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জোড় বিজোড়, এগুলো তো জানেন। ঠিক আছে, ওগুলো তো আর বলার কিছু নাই, জোড় আর বিজোড়। ঠিক আছে, তাহলে এই যে ওয়ান মানে স্বাভাবিক সংখ্যাগুলোকে জোড় বিজোড় ভাবে ভাগ করা যায়,
আর আরেকটা ভাগে ভাগ করা যায় মৌলিক আর যৌগিক। মৌলিকগুলো হচ্ছে ওই সকল সংখ্যা যেটা 2 থেকে শুরু হবে মৌলিক সংখ্যাটা, 1 হচ্ছে সহমৌলিক, 2 থেকে শুরু হয় মৌলিকটা। তো 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা পৃথিবীর, আর যত মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলাই বিজোড়। তো মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যাগুলোর নিয়ে অনেক বেশি পরিমাণে ম্যাথ বিভিন্ন সময় আসছে। এখন মৌলিক সংখ্যা বের করার অনেক মানে আমাদের যেই বড় বড় মৌলিক সংখ্যা বের করা বা মৌলিক সংখ্যা বের করার অনেকগুলো টেকনিক বিভিন্ন বইতে দেয়, তবে সবচাইতে ভালো হয় আপনি মৌলিক সংখ্যাগুলোকে মুখস্থ করে নিলে। তাহলে এখন আমরা মৌলিক সংখ্যাগুলোর নিয়ে কথাবার্তা বলি। তো 1 থেকে, তো দেখেন যে মৌলিক সংখ্যাগুলা নিয়ে কথা বলার আগে আমরা একটা কাজ করি। ভাইয়া, হ্যাঁ বলেন। আদুরি আপু কমেন্ট করতেছে, এগুলো দেখেন। ও আচ্ছা, ওই মানে মৌলিক সংখ্যা শুরু করার আগে সকল অসমী কি পৌনঃপুনিক? না না, মানে সকল সকল অসীম তো পৌনঃপুনিক হবে না। যেমন দেখেন যে এইটা একটা অসীম সংখ্যা, ঠিক আছে, যে দেখেন এটা একটা অসীম সংখ্যা, কিন্তু দেখেন যে এখানে নাম্বারগুলো দেখেন, এই যে দশমিকের পরে যেগুলো আছে 5 2 3 1 2 4 6 7 8 9, এগুলা সবগুলা হচ্ছে এলোমেলো ভাবে, মানে কোনো কিছু পর্যায়ক্রমে রিপিট হচ্ছে না। কিন্তু আপনি এরপর একটা দেখেন 5 2 3 একটা সেট, 5 2 3 একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এখন এটা যদি এরকম আরো ধরেন যে আরো 30 বার 50 বার 1000 বারও রিপিট হয়, তারপরেও পরটা আপনি বলতে পারবেন 5 2 3, এর পরেরটাও 5 2 3, এটা আপনি বলতে পারবেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি, বলেন 9 এর পরে কি হইতে পারে? আপনি কি জানেন 9 এর পরে আমি কি লিখতে পারি বা 9 এর পরে কি হবে? সেগুলো আগের সংখ্যা থেকে আপনি কখনোই ধারণা নিতে পারবেন না। যখন কোনো একটা অসীম সংখ্যার পরবর্তী পদটা কি হবে সেটা আগের পদ থেকে ধারণা নেওয়া যায় না, তখন ওইটা হলো অসীম অনাবৃত। অসীম অনাবৃত মানে পৌনঃপুনিক ওখানে ইউজ করতে পারবেন না। আপনি তখনই পৌনঃপুনিক ইউজ করতে পারবেন যখন দেখবেন সংখ্যাগুলা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বারবার রিপিট হচ্ছে। যেমন আমরা বলতে পারি যে এরপরে সংখ্যাটা 5, তারপর একটা 3, তারপরে 2, এরপরে 3, তারপর একটা 5, এই যে আমরা বলতে পারতেছি। এটা কি বলা, এই কনসেপ্টটা কি বলা হয়? পৌনঃপুনিক। আর এই পৌনঃপুনিকটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেগুলো আমরা নেক্সট মানে যখন রিটেনের এই অধ্যায়টা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আমরা রিটেনের ক্ষেত্রে এটা চেষ্টা করব যে কিভাবে পৌনঃপুনিকটা ভাঙানো যায়। তো এইটা হচ্ছে যে এইটাকে বলা হয়, এই যে এইটাকে বলা হয় অসীম কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে পৌনঃপুনিক ইউজ করলে আবৃত বলে, পৌনঃপুনিক ইউজ করতে না পারলে অনাবৃত বলে। আশা করি বুঝছেন। এরপরেও প্রশ্ন থাকলে বলতে পারবেন। এবার দেখেন যে আমরা মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে দেখব। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো একটু বের করার চেষ্টা করি। তো আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো দেখানোর আগে আমি আরেকটা কাজ করি যে কোনো একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে এই জিনিসটা আগে বের করি, তখন এটা আমাদের জন্য ইজি হবে। তবে আমার একটা সাজেশন হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করে ফেলা, যেটা আমিও চেষ্টা করতেছি মুখস্থ করার। মানে এটা মুখস্থ করে ফেললেই সবচাইতে ভালো। মানে আপনার গণাগুনি করে এগুলো বের করা হচ্ছে একদম ভুল একটা পদক্ষেপ। তো আমরা দেখি যে কোনো একটা সংখ্যা কত কত দ্বারা বিভাজ্য হবে। তো আপনারা বিভিন্ন সময় মনে হয় এগুলো এগুলো জানেন, তবে কয়েকটা জিনিস জানেন না, এগুলো আমি দেখাবো। মানে 7 দ্বারা কিভাবে বিভাজ্য হয়। আচ্ছা, 7 দ্বারা কিভাবে বিভাজ্য এটা কি আপনারা জানেন? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওই যে মাঝখানে আমি দেখবেন যে খেই হারায় ফেলছিলাম। মানে আমি বলছিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ওইটা সেটা কি কতগুলো মানে আমার মাথা থেকে সব ছুটে গেছে। ওই সময় হচ্ছে আমার মেমোরি ফুল হয়ে গেছিল। মানে বারবার এখানে মানে ডিস্টার্ব করতেছিল জুমে। তো ওই জন্য আমার ওই সময় মাথাও কাজ করে নাই। তো ওই পিছনে ব্যাক দিয়ে অন্যগুলা কেটে ফেলছি। কেটে এরপরে এটা দিলাম। তো দেখেন যে বিভাজ্যতার যে বিষয়গুলো আমরা বলি, তো বিভাজ্যতা হচ্ছে 2 দ্বারা যখন কোনো কিছু বিভাজ্য হবে, যত বড় সংখ্যাই হোক শেষের নাম্বারটা 2 থাকবে। ধরেন আমি যদি উদাহরণ দেই, ধরেন যে 6 7 8 9 10, ধরেন যে 9, এই যে শেষের যেই নাম্বারটা, এই শেষের যেই নাম্বারটা, সেই নাম্বারটা যদি 0 থাকে, 2 থাকে, 8 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এই একটা থাকলেই অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে শেষের নাম্বারটা আপনার এইখানকার যে কোনো একটা থাকলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি যে মানে 2 দ্বারা বিভাজ্য হলে কিভাবে হয় সেটা আমরা সবাই জানি।
তো 3 দ্বারা বিভাজ্য যেটা সেটা বলি, যে কোনো একটা সংখ্যা যখন থাকবে ওই সংখ্যার সবগুলা সংখ্যার যোগফল। দেখেন এই যে একটা বিশাল বড় একটা সংখ্যা। তো এই সংখ্যাটা তো যেহেতু লাস্টে 1, তার মানে তো এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এখন আমরা দেখব এটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আপনি তার প্রত্যেকটা নাম্বারকে যোগ করবেন। এই দেখেন, প্রত্যেকটা নাম্বারকে যোগ করার পরে ওই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, দেখেন এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন এটা 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি 20 কে 3 দ্বারা ভাগ করা যায় না, সো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার আরেকটা উদাহরণ দেখেন, যে 3, 8, 7 এইটাকে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। আমরা সবগুলো যোগ করলাম, 18 হয়, 3, 6, 18। তার মানে সোজা কথা এটাকে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। এবার দেখেন 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি। তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে কোনো একটা যত বড় সংখ্যাই হোক তার একক এবং দশক স্থানীয় মানটাকে আপনি যদি 4 দ্বারা ভাগ করতে পারেন এবং সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, দেখেন লাস্টে শূন্য চলে আসবে, সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তার মানে কোনো একটা সংখ্যার একক এবং দশক স্থানটা 4 দ্বারা ভাগ গেলে অবশ্যই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে শেষে যদি শূন্য 2টা থাকে, একটা না, কিন্তু যদি একটা থাকে তখন 4 দ্বারা বিভাজ্য নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু 2টা থাকতে হবে। যখন কোন একটা সংখ্যার কোন একটা কি বলা হয়, কোন একটা সংখ্যার শেষের 2টা অঙ্ক মানে একক এবং দশক স্থানটা সরাসরি ডাবল জিরো থাকে, 2টা জিরো থাকে, ওই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এবার দেখেন 5 দ্বারা বিভাজ্য। তো কোন একটা সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয়, কোন একটা সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয়, 2টা রুলস। একটা হচ্ছে শেষের অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা আপনার 5 হইতে হবে, অথবা একক স্থানীয় অঙ্কটা 0 হইতে হবে। একক স্থানীয় অঙ্কটা যদি ডাবল জিরো হয়ে যায় তখন আবার কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো একক স্থানীয় মানটা 0 হইতে হবে, অথবা একক স্থানীয় মানটা 5 হইতে হবে। এই দুইটা যে কোনো একটা হইলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আছে, মানে 5 দ্বারা বিভাজ্য হবে। তো 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে একক স্থানীয় মানটা 0 অথবা 5 হইতে হবে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে একক এবং দশক স্থানীয় যে অঙ্কটা, যেমন 84, এটাকে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে অঙ্কগুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। এবার দেখেন 6 দ্বারা বিভাজ্য। তা আমরা জানি যে 6কে আমরা 3 দুগুণে 6 বলতে পারি, তাই না? যে 3 এবং 2 এর যে গুণফলটা সেটা হবে 6। তো বিষয় হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হইতে হইলে আপনাকে 2 এবং 3 মানে কোন একটা সংখ্যা 2টা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে তাকে 2 দ্বারা বিভাজ্য হইতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে।